হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমি চাকরির খোঁজে শহরে এসেছিলাম, তখন আমার এক বন্ধু আমাকে তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করল। সে বলল তার মায়ের যত্ন নিতে হবে এবং সে নিজে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যাবে। যখন সে বিদেশে চলে গেল, আমি খেয়াল করলাম তার মায়ের আচরণ আমার প্রতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। তিনি প্রায় কোনো না কোনো অজুহাতে আমাকে তার ঘরে ডাকতেন। একদিন তিনি একটি মিথ্যে অজুহাত দিয়ে বললেন তিনি রাতে ভীষণ ভয় পাচ্ছেন এবং আমাকে তার ঘরে যেতে বললেন। সেদিন রাতে যখন আমি তার ঘরে ছিলাম, হঠাৎ তিনি আমার দিকে হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করতে শুরু করলেন। যেন চারপাশের সবকিছু থমকে গেছে। তার চোখে এক অদ্ভুত রকমের কোমলতা আর গভীরতা দেখা যাচ্ছিল। এরপর তিনি বললেন, ঈশান, আমি জানতাম না তোমার বয়সের ছেলেরা এতটা পরিণত হতে পারে। এই বলে তিনি আমার নাম ঈশান। আমি সম্প্রতি শহরে এসেছি, একটি নতুন চাকরির সন্ধানে। শহরে আসার আগে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু বিজয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদিও এটি ছিল একটি ডিজিটাল বন্ধুত্ব, তবুও এটি ছিল খুব গভীর এবং আন্তরিক। আমি যখন শহরে পৌঁছালাম, বিজয় নিজে স্টেশনে এসে আমাকে নিতে এলো। আমাদের প্রথম দেখা হলেও মনে হচ্ছিল আমরা বহুদিনের পরিচিত। স্টেশন থেকে বেরিয়ে বিজয় আমাকে সোজা তার বাড়িতে নিয়ে গেল। এভাবেই শুরু হলো আমার নতুন শহরের জীবনের প্রথম অধ্যায়। বিজয় আমাকে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পরেই আমার চোখ পড়ল এক সুন্দরী মহিলার দিকে। আমি ভেবেছিলাম তিনি বিজয়ের বোন। তখনই বিজয় আমার ভুল ভেঙে দিয়ে বলল, ঈশান, ও আমার বোন নয়, ও তো আমার মা। আন্টি এতটাই সুন্দর এবং তরুণী দেখাচ্ছিলেন যে আমি তাকে বোন ভেবেছিলাম। আন্টিকে এত যুবতী মেয়ের মতো লাগছিল যে আমি তাকে আগে কখনো দেখিনি, তাই আমার ভুল হওয়া আটাই স্বাভাবিক। সেদিন বিজয় এর সঙ্গে দেখা হওয়ায় আমি খুব আনন্দিত হয়েছিলাম। দুপুরের খাবারের পর আমি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ নিজের থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। আমি বললাম আমাকে কিছু কাজ আছে এবং বেরিয়ে পড়লাম। তখনই বিজয় আমাকে থামিয়ে দিল। সে বলল, ঈশান, তুমি কেন হোস্টেল খুঁজছো? তোমার নিজের একটা জায়গা থাকা সত্ত্বেও হোস্টেলে থাকা ঠিক নয়। আমি অবাক হয়ে বললাম, নিজের জায়গা? সেটার মানে কি? বিজয় হাসতে হাসতে বলল, বন্ধু, এত তাড়াতাড়ি আমাকে পর বলে দিলে? আমি শহরের হলেও বন্ধুত্ব কিভাবে পালন করতে হয় তা জানি। দেখো, এই বাড়িতে আমি আর আমার মা থাকি। তুমি খুব সহজেই এখানে মানিয়ে নিতে পারবে। আর আমি সামনে কিছু বছরের জন্য বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছি, তাই মায়ের দেখাশোনার জন্য কাউকে তো প্রয়োজন। আমি না থাকলে তুমি আমার মতো মায়ের দেখাশোনা করবে। বিজয়ের কথা শুনে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সে আমাকে কখনো পর বলে ভাবেনি, বরং নিজের পরিবারের একজন বলেই মনে করেছিল। তার কথার সমর্থনে তার মাও বললেন, হ্যাঁ ঈশান, বিজয় একেবারে ঠিক বলছে। যদি আমার বিজয় বিদেশে চলে যায়, তাহলে আমার আরেক ছেলে কি আমার কাছে থাকতে পারবে না? ঈশ্বর তো তোমাকে সঠিক সময়ে এখানে পাঠিয়েছেন। এর মানে ঈশ্বর চেয়েছিলেন তুমি আমার সঙ্গেই থাকো। তাদের এই আন্তরিক আহ্বান আমি আর প্রত্যাখ্যান করতে পারলাম না। 2 দিন পর বিজয় বিদেশে পড়াশোনার জন্য চলে গেল। তার যাওয়ার পর বাড়িতে আমি আর আন্টি একসঙ্গে থাকতে শুরু করলাম। নিজের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি দ্রুত একটি চাকরি খুঁজে নিলাম। 2 বছর বয়সে আমি পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা ত্যাগ করলাম এবং উপার্জনের জন্য চাকরি শুরু করলাম। আমার কাছে তেমন অর্থ ছিল না যে আমি উচ্চশিক্ষার খরচ বহন করতে পারতাম, তাই চাকরি নেওয়ার সিদ্ধান্ত ছিল সময় উপযোগী। শহরে একটি মোটামুটি ভালো চাকরি পেয়েছিলাম। বিজয় এর ভাগ্য খুবই ভালো ছিল। মাত্র 2 বছর বয়সেই সে বিদেশে পড়াশোনার সুযোগ পেল। কিন্তু নিজের ভাগ্যের উপর আর দোষারোপ না করে আমি জীবনটাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। সেদিন থেকে আমি বিজয়ের মাকে নিজের মা বলে ভাবতে শুরু করলাম। আন্টির প্রতি আমার মনে এক গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি হলো, যা আমাদের সম্পর্ককে আরও মজবুত করল। আমি আগে খেয়াল করিনি, কিন্তু ধীরে ধীরে আন্টির ব্যবহার ও কথাবার্তা আমার নজরে আসতে শুরু করল। আন্টি শহরে একটি চাকরি করতেন। সেদিন রাতে তিনি আমাদের জন্য আমার পছন্দের খাবার রান্না করেছিলেন। খাওয়ার সময় তিনি হাসিমুখে বললেন, তোমার জাল মিডিয়া থেকে আমি তোমার কিছু পছন্দ জেনে নিয়েছি। তুমি লিখেছিলে আধুনিক খাবার তোমার খুব পছন্দ, তাই না? আমি বিস্মিত হয়ে গেলাম। আন্টি আমার পছন্দ অছন্দের দিকে কতটা মনোযোগ দিয়েছেন তা বুঝতে পারছিলাম। সেদিন রাতের খাবারে তিনি আমার পছন্দের সমস্ত পদ পরিবেশন করেছিলেন। খাওয়ার সময় তিনি আমার পাশে এসে বসলেন এবং আমার থালায় একটি রুটি বাড়িয়ে দিলেন। খাওয়া শেষ হওয়ার পর আমি আন্টিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। ডাইনিং টেবিল পরিষ্কার করতে করতে আমি অনুভব করলাম যে আন্টি কেবল একজন মাটিসুলভ ব্যক্তিত্ব নন, বরং তিনি আমাকে পরিবারের
একজন সদস্যের মতো আপন করে নিয়েছেন। আমি থালা বাসন গুছিয়ে রাখতে শুরু করলাম। আমার কাজ দেখে আন্টি মুচকি হেসে বললেন, তুমি সত্যিই অসাধারণ ছেলে। আমি বিজয়ের মুখ থেকে তোমার অনেক প্রশংসা শুনেছি, তখন থেকেই তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তিনি আরও বললেন, তোমাদের দুজনের মধ্যে অনেক পার্থক্য। বিজয় কখনো ঘরের কাজে সাহায্য করে না, বরং জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রাখার ব্যাপারে খুব দক্ষ। বিজয়ের মজার অভ্যাসের কথা শুনে আমি হেসে উঠলাম। হাসির মাঝেই আন্টি হঠাৎ শান্ত হয়ে গেলেন। আমি ভেবেছিলাম হয়তো বিজয়ের কথা ভেবে মন খারাপ হয়েছে, তাই আমি তার কাঁধে হাত রেখে বললাম, আন্টি যদি বিজয়ের কথা মনে পড়ে তাহলে আমি তাকে ফোন করি। তুমি এমন মন খারাপ করে থেকো না। আন্টি আমার হাতের উপর হাত রেখে মৃদু হেসে বললেন, বিজয় তো চিরদিনের জন্য বিদেশে যায়নি। আমি জানি সে আবার ফিরে আসবে, তার জন্য অপেক্ষা করতে বসে থাকাটা আমার কাজ নয়। এরপর কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আসলে আমি ভাবছিলাম তুমি কতটা ভদ্র এবং যত্নশীল। তুমি যদি বারবার এভাবে আমাকে মুগ্ধ করতে থাকো তাহলে আমায় সামলানো তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই কথা বলে আন্টি আমার হাত থেকে প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেলেন। আমি কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। তার কথাগুলো আমার মাথার উপর দিয়ে চলে গেল। ধীরে আন্টি আমার সামনে তার আবেগ এবং অনুভূতি প্রকাশ করতে শুরু করলেন। আন্টির সৌন্দর্যের প্রভাব আমার উপর ধীরে পড়তে শুরু করেছিল। প্রতিদিন সকালে তিনি খুব ভোরে উঠে যোগ ব্যায়াম করতেন। একদিন যখন আমি তাকে যোগ ব্যায়াম করতে দেখলাম, তখন তার তরুণ দেখানোর রহস্য আমার কাছে স্পষ্ট হয়ে গেল। তার নিয়মিত শরীর চর্চাই ছিল তারুণ্যের মূল কারণ। ব্যায়াম করার সময় আন্টিকে অসাধারণ লাগত, যা আমাকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করত। একদিন আন্টি আমাকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি আসতে বললেন। তিনি বাজারে কেনাকাটা করতে যেতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন আমি তাকে নিয়ে যাই। সেদিন আমি দুপুরে অর্ধেক ছুটি নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি পৌঁছে আমি বারবার দরজার ঘণ্টা বাজালাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। এমনকি মনে হলো ঘণ্টার শব্দ হয়তো ভেতরে পৌঁছাচ্ছে না। তখন আমার সঙ্গে রাখা বাড়ির অন্য চাবি দিয়ে দরজার তালা খুললাম এবং ভেতরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে কাউকে দেখতে পেলাম না। ঠিক তখনই আমি আন্টির ঘরের ভেতর থেকে পানির শব্দ শোনা যাচ্ছিল। প্রথমে ভাবলাম হয়তো বাড়ির কোনো ঘরে পানির কল খোলা রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় এত ডাকাডাকির পরও আন্টিকে কোথাও দেখতে পেলাম না। মনে ভাবলাম, কে জানে কতক্ষণ ধরে পানি অপচয় হচ্ছে, পানি যাতে আর নষ্ট না হয় সেই চিন্তা করে আমি সেই সব উচকুচতে শুরু করলাম। ধীরে শব্দের দিক নির্দেশনা মেনে আমি একটি ঘরের সামনে এসে দাঁড়ালাম। সেখান থেকে বাথরুমের ভেতর থেকে পানির প্রবাহের শব্দ পাচ্ছিলাম। দরজা খুলতে গিয়েই হঠাৎ দেখলাম ভেতর থেকে দরজা খুলে গেছে। চোখের সামনে আন্টি দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ ভিজে। তার মুখে জলবিন্দুগুলো জ্বলজ্বল করছিল, তার চুল থেকে টপটপ করে পানির ফোঁটা পড়ছিল। সেই মুগ্ধকর দৃশ্য দেখে আমি কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম এবং তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তার সৌন্দর্যের মোহে এতটাই ডুবে গিয়েছিলাম যে সময়ের ধারণা হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে আমার হুঁশ ফিরে বুঝতে পারলাম তিনি আমাকে দেখে আবার বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছেন। আমি ধীর পায়ে সেখান থেকে বের হয়ে হোলঘরে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর তিনি হোলঘরে এলেন এবং বললেন, ঈশান তুমি এসে গেছো। আমার ঘরে কেন এসেছিলে? তোমার ঘরে কি পানি নেই? তখন আমি বললাম, তোমার কোনো সাদা শব্দ পাচ্ছিলাম না, তাই মনে হয় এছিল তুমি হয়তো ঘরে নেই, তবে নলের পানির শব্দ শুনে তোমার ঘরের দিকে চলে এসেছিলাম। তিনি হেসে বললেন, আচ্ছা, কিছুক্ষণ আগে যা হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। আজ আমি স্যান্ডেল দরজার কাছে রেখেছিলাম, তাই হয়তো তুমি খেয়াল করনি যে আমি ঘরেই আছি। এখন তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু প্রস্তুত হয়ে আসি। এটা বলেই তিনি তার ঘরে চলে গেলেন আর আমিও ফ্রেশ হওয়ার জন্য আমার ঘরে গেলাম। কিছুক্ষণ পর আমরা দুজনেই নিজেদের ঘর থেকে তৈরি হয়ে মার্কেট যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আন্টি যখন বাইরে এলেন তখন তিনি খুব সাধারণ পোশাকে ছিলেন, কিন্তু তাও তাকে খুবই সুন্দর লাগছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন প্রথমবার একজন নারীর এমন সৌন্দর্য দেখছি। সেই মুহূর্তে আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম। আন্টি আমার কাছে এসে মাথায় হাত রেখে বললেন, ঈশান তুমি এত কি ভাবছো বারবার? চলো এবার তাড়াতাড়ি করো। তার কথায় আমার ধ্যান ভাঙল এবং আমি নিজেকে সামলে নিয়ে তার সাথে মার্কেটের দিকে রওনা দিলাম। গাড়িতে ওঠার পর আন্টি আমার পিছনে বসে দুই হাত আমার কাঁধে রাখলেন। মার্কেটে যেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমি তাকে সেখানে নিয়ে গেলাম। তারপর তিনি একটি দোকানে গেলেন, সেখান থেকে তিনি কিজের কিছু পোশাক আর একটি সুন্দর নাইট ড্রেস কিনলেন। আর আমি চুপ করে দাঁড়িয়ে ছিলাম। বাড়ি ফিরে আন্টি আমার মুখে হাত বুলিয়ে বললেন, তুমি পুরোপুরি একজন পারফেক্ট মানুষ। তোমার মধ্যে সত্যিই সে গুণ আছে। তুমি একবারও অভিযোগ করনি, বরং যেখানে আমার যাওয়ার দরকার ছিল তুমি আমাকে সেখানে নিয়ে গেছো। এতে আমার শপিং খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। নইলে তোমার বন্ধু বিজয় সবসময় আমাকে একটা দোকানে নামিয়ে রেখে চলে যায় আর আমাকে বাকি জায়গাগুলোতে হাঁটতে হয়, কিন্তু তুমি তো সব ব্যাগও নিয়ে নিলে এবং আমাকে গাড়িতে বসিয়ে প্রতিটি জায়গায় নিয়ে গেলে। এতে আমার অনেক সময় বেঁচে গেছে। তারপর আন্টি আমার
পিঠে আলতো করে হাত রাখলেন এবং মিষ্টি হাসি দিয়ে ঘরের দিকে চলে গেলেন। আন্টি খুব সহজভাবেই আমার গালে আদর করে টেনে দিলেন। এই ঘটনাটি খুবই স্বাভাবিক ছিল, কিন্তু এর প্রভাব আমার মনে গভীর ছাপ ফেলতে শুরু করল। যেভাবে তিনি আমাকে প্রশংসা করলেন, আমি সেই চিন্তায় মগ্ন হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। এরই মধ্যে আন্টি নতুন সেই নাইট ড্রেস পরে এসে আমার সামনে দাঁড়ালেন এবং বললেন, কেমন লাগছে আমাকে এই পোশাকে? আমি বললাম, আপনাকে তো দারুণ লাগছে, তবে নাইট ড্রেস একটু বেশি দিলাম মনে হচ্ছে। আমার কথায় আন্টি বললেন, হয়তো পেছনের রিবনটা আমি বাঁধিনি। ঈশান, তুমি কি একটু সাহায্য করবে রিবনটা বাঁধতে? আমি সানন্দে তার সাহায্য করতে শুরু করলাম। যখন আমি রিবন বাঁধছিলাম তখন পোশাকের উপর থেকে সাবধানে কাজ করছিলাম। আমি এক কথায় তার প্রয়োজনের সবকিছু নিঃশব্দে করে যাচ্ছিলাম। পরের দিন সকালে তিনি যখন অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন একটি নতুন লাল রং এর একটি শাড়ি পরেছিলেন। ভালো করে প্রস্তুত হয়ে আসার পর তার সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। সেই দিন আন্টি বললেন, গতকাল তুমি দুপুরে আমার জন্য সময় নিয়েছিলে, আজ সকালেও কয়েক ঘন্টার জন্য একটু সময় দাও এবং আমার সাথে অফিসে চলো। আন্টি কেন আমাকে তার অফিসে নিয়ে যাচ্ছিলেন তা তিনি পুরোপুরি বুঝিয়ে বলেননি। আমরা যখন তার অফিসে পৌঁছালাম এবং তিনি তার ফ্লোরে প্রবেশ করলেন, তখন তিনি আমার হাত ধরে নিয়ে গেলেন। আমি যখন আন্টির অফিসে গিয়েছিলাম তখন ওনার এক অদ্ভুত আচরণ আমার নজরে আসে। অফিসের কর্মচারীদের মুখে নানা ধরনের ভাব প্রকাশ স্পষ্ট দেখা যাচ্ছিল। আন্টি দেখতে খুব বেশি বয়স্ক ছিলেন না, কিন্তু ওখানে ওনার ভূমিকা